একটা ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সামনে দাঁড়িয়ে সরকারের পক্ষে আমূল পরিবর্তন করা সম্ভব না। তারপরও যতটুকু করা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি ততটুকুই করতে। গভর্নমেন্টের উচিত তার নীতিগত বিষয়ে পার্লামেন্টে খোলামেলা আলোচনা করা। আকাশ সমান প্রত্যাশা নিয়ে বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের 6 মাস পূর্ণ, বেশি ভুগিয়েছে জ্বালানি সংকট, রেকর্ড রেমিটেন্সে আশার আলো। এফওসি সুবিধা যেন জালিয়াতি ও রাজস্ব ফাঁকির হাতিয়ার। চট্টগ্রাম বন্দরে 14 আমদানিকারকের বিরুদ্ধে জাল নথি ও শুল্ক ফাঁকির অভিযোগ। সরকারি কেনাকাটার ইজিপি সিস্টেম পরিচালনায় একক কোম্পানির রাজত্ব। সিঙ্গেল সোর্সিংয়ে কাজ পেয়েছে দোহাটেক, নতুন প্রকল্পেও গোপনে প্রস্তাব। পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে একটা বেসরকারি সংস্থার হাতে জিম্মি করে দেওয়াটা বড় ধরনের ঝুঁকি। 2005 সালের এই দিনে ঘটে দেশের 63 জেলায় সিরিজ বোমা হামলা। 21 বছরেও শেষ হয়নি মামলার বিচার, তদন্ত প্রক্রিয়া নিয়ে আইনজীবীদের প্রশ্ন। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আকাশ সমান জনপ্রত্যাশা নিয়ে ক্ষমতায় বিএনপি সরকার। দায়িত্ব গ্রহণের পর নানা পরিকল্পনার কথা উঠে এসেছিল বড়ভাবেই। বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যেই পেয়েছেন প্রশংসাও। তবে 6 মাস পূর্ণ করার পর প্রত্যাশা প্রাপ্তির সমীকরণে জনগণের হিসেব মিলছে কি, সে প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। 6 মাস বয়সী বিএনপি সরকারের ইতিবাচক পরিবর্তন বোধ হয় এটাই। জনদুর্ভোগকে আমলে নিয়ে খোদ সরকার প্রধান দুঃখ প্রকাশ করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের এমন সংস্কৃতি বদলের চেষ্টাকে সব মহল ইতিবাচকভাবে যেমন দেখছে, তেমনি তার ক্যাবিনেটের অন্য সদস্যদের পরিবর্তনের হাওয়া গায়ে না লাগানোর অভিযোগ উঠেছে। আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। কেমন ছিল বিএনপির প্রাথমিক লক্ষ্য পূরণের 180 দিন? প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কি আকাশ জমিন, নাকি প্রচেষ্টার পারদি ভারী? সরকার তার সর্বোচ্চ আন্তরিকতা, দায়বদ্ধতা এবং জনগণের প্রতি সে প্রাধান্য রেখে গণমানুষের ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার সামনের দিকে এগিয়ে চলেছে। একটা ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সামনে দাঁড়িয়ে সরকারের পক্ষে আমূল পরিবর্তন করা সম্ভব না। তারপরও যতটুকু করা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি ততটুকুই করতে, সম্ভব হলে আরেকটু বেশি করতে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। তারেক রহমানের ক্যাবিনেটের দায়িত্বপ্রাপ্তরা বলছেন সরকার 180 দিনের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। উদাহরণ হিসাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচি সামনে আনছেন। বলছেন প্রতিটি মন্ত্রণালয়ের পারফরম্যান্স পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিনেও আমার মন্ত্রণালয় থেকে কয়েকটা রিভিউ মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রেজেন্টেশনস গেছে, কি করা হয়েছে কি না করা হয়েছে, এবং এটা শুধু আমার মন্ত্রণালয় না, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। সো এখানেও পরিষ্কার যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যালোচনা করছেন, ফুল রিভিউজ নিচ্ছেন, স্কোরবোর্ড দেখছেন। প্রথম 6 মাসে আমরা নির্ধারণ করেছিলাম যে আমাদের কর্ম পরিকল্পনা এবং প্রকল্পগুলি কি অগ্রাধিকার পাবে সেটা চিহ্নিত করতে পেরেছি। যারা এর সাথে যুক্ত থাকলে প্রকল্পটা স্বচ্ছতার সাথে হয়, অর্থনীতির ব্যয়টা যাতে ন্যায্য হয় এবং সুফলটা যাতে জনগণ পায়, সেটা বিবেচনা করে এই প্রকল্প হচ্ছে। 6 মাসের সামাজিক সুরক্ষায় সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি জ্বালানি সংকট নিয়ে জনগণকে ধোঁয়াশায় রাখা হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। সংকট উত্তরণে খোলামেলা আলোচনার আহ্বান তাদের। এক ধরনের সৎ ইচ্ছার প্রকাশ তিনি দেখিয়েছেন। গভর্নমেন্টের উচিত তার নীতিগত বিষয়ে পার্লামেন্টে খোলামেলা আলোচনা করা। খোলামেলা আলোচনা করলে এটা কোনো প্রবলেম তৈরি করবে না, বরং গভর্নমেন্টের প্রতি মানুষের সিম্প্যাথি। গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে আলোচনা এবং সমালোচনার পথ উন্মুক্ত। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই পথ যেহেতু আরও বেশি মসৃণ হয়েছে, সেহেতু গত 6 মাসে জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারা বিষয়গুলো নিয়ে সংসদে উন্মুক্ত পর্যালোচনা এবং সমাধানের পথ খোঁজার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জুলাই আন্দোলনে তাদের একটি বড় ভূমিকা ছিল এবং তাদের ভূমিকার কারণে 1400 লোক শহীদ হয়েছে, প্রায় 30,000 লোক পঙ্গুত্ব বরণ করেছে। সেই কারণে জনাব উবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। থ্যাংক ইউ। সরাসরি কথা বলছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গত 6 মাসে সরকারকে সবচেয়ে বেশি ভুগিয়েছে জ্বালানি সংকট। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও দেয়নি স্বস্তি। তবে এ সময় অর্থনীতিতে একমাত্র আশার বিষয় ছিল প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স, যাতে বেড়েছে রিজার্ভ, ফলাফল স্থিতিশীল ডলারের দাম। অর্থনীতিবিদরা মনে করছেন অতীতের পুঞ্জীভূত সমস্যাগুলোর সমাধান করাই এখন বিএনপি সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। মুনাফ রশিদের প্রতিবেদন। দেশ পরিচালনার 6 মাস পার করছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। সরকারের এই 180 দিনে অর্থনীতির সাফল্য ব্যর্থতার হিসাব মিলছে নানা সূচকে। তবে সাধারণ মানুষের কাছে অর্থনীতির বাস্তব চিত্র স্পষ্ট হয় বাজারে। দ্রব্যমূল্য কমেছে কিনা, মূল্যস্ফীতি কতটা সহনীয় হয়েছে, তাদের কাছে সেটি অর্থনীতির বড় মাপকাঠি। 6 মাস আগে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল 9.13%। জুলাইয়ে তা নেমেছে 8.32%। কিছুটা স্বস্তি এলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ এখনও কাটেনি। আর এই মূল্যস্ফীতির পেছনে অনেকটা দায়ী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তৈরি হওয়া জ্বালানি সংকট ও দাম বৃদ্ধি। গেল অর্থবছরে বাংলাদেশের রেকর্ড $10 বিলিয়ন বেশি অর্থ জ্বালানি আমদানি ব্যয় করতে হয়েছে। যদিও এর ফলে রিজার্ভে ততটা চাপ পড়েনি, কারণ দেশে বিনিয়োগ না থাকায় অন্য ক্ষেত্রে আমদানির চাহিদা ছিল কম। ফলে সরকারের 6 মাসে আগস্টে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $37.7 বিলিয়ন। রিজার্ভ না কমায় ডলারের বিনিময় হার 123 টাকার আশপাশেই স্থিতিশীল আছে। বাজেটে যে ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের বিনিয়োগকে চাঙ্গা করার জন্য বন্ডেড ওয়্যারহাউস থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে স্বস্তি দেওয়ার মতো কার্যক্রম আছে, এগুলোকে ভালোভাবে বাস্তবায়িত করতে পারলেই কেবলমাত্র আমরা রাজস্ব আহরণের সূত্রগুলোকে আরও বিস্তৃতও করতে পারবো এবং সেখান থেকে আমরা আদায়ও করতে পারবো। আয়টা যদি আমরা ঠিকভাবে না করতে পারি রাজস্ব আহরণের মাধ্যমে, তাহলে কিন্তু একটা ঋণ ঝুঁকির দিকে আমরা পড়ে যাব। সামষ্টিক অর্থনীতির এই পর্যায়ে স্বস্তি থাকলেও সবচেয়ে বড় খাত রপ্তানি আয়ে হতাশা। অন্যদিকে জ্বালানি ও সারের আমদানি বাড়ায় মোট আমদানি বেড়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $27 বিলিয়ন। আমরা 4টা জায়গাকে আইডেন্টিফাই করেছিলাম। এই 4টা জায়গা যদি সংস্কার করা না যায় তাহলে ইনভেস্টমেন্ট আসবে না। জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের সংস্কার না হওয়াতে আপনি দেখেন ইনভেস্টমেন্ট কিন্তু একেবারে জিরোই বলতে পারেন। মানে ফরেন ইনভেস্টমেন্ট তো আসেই নাই, বরঞ্চ আমরা যারা লোকাল ইনভেস্টর আছি আমাদেরও কিন্তু এখন টিকে থাকার সংগ্রামে থাকতে হচ্ছে। তবে ভঙ্গুর অর্থনীতিকে ধরে রেখেছেন মূলত প্রবাসীরা। গেল অর্থবছরে তাদের পাঠানো $35 বিলিয়ন বেশি রেমিটেন্স প্রবাহ বাণিজ্য ঘাটতি মিটিয়ে বৈদেশিক বাণিজ্য লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত রেখেছে $6.6 বিলিয়ন বেশি। এখানে সরকার কিছুটা স্বস্তিতে থাকলেও উদ্বেগ এখনও কাটেনি বলে মন্তব্য অর্থনীতিবিদদের। 2026-27 অর্থ বছরের জন্য যে বাজেট, সেই বাজেটে অনেকগুলি ভালো পদক্ষেপ আছে, কিন্তু 6 মাসের বাস্তবতা সেটা হলো যে পুঞ্জীভূত যেসব চ্যালেঞ্জগুলো ছিল অর্থনীতিতে তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের বড় ধরনের কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম বা উন্নতি আমরা কিন্তু দেখিনি। সরকারের 6 মাসে সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রবণতা না থাকলেও দ্রুত জ্বালানি সংকট সমাধান করে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। মুনাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। রফতানি খাতকে সহায়তা দিতে চালু হয়েছিল শুল্কমুক্ত কাঁচামাল আমদানির এফওসি সুবিধা। এখন জালিয়াতি ও রাজস্ব ফাঁকির হাতিয়ার হয়ে উঠেছে সেই সুবিধায়। চট্টগ্রামে এফওসি সুবিধায় কাঁচামাল আমদানি করা প্রায় 40টি প্রতিষ্ঠানের মধ্যে অন্তত 14টির বিরুদ্ধে জাল নথি ব্যবহার ও শুল্কমুক্ত কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রির অভিযোগ পেয়েছে কাস্টমস। হারুনুর রশিদ ও পিয়াল ঘোষের ক্যামেরায় মামুনুর রশিদ অভির রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের পাহাড়তলী এলাকার সানটেক্স নেটওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠানটি গত 2 বছরে 4টি ভুয়া প্রত্যয়নপত্র ব্যবহার করে প্রায়
20 কোটি টাকা মূল্যের 332 টন কাপড় শুল্কমুক্তভাবে আমদানি করে, যা ধরা পড়ে কাস্টমস বন্ড কমিশনারেটের অভ্যন্তরীণ তদন্তে। বন্ডালারা তাদের যে আইনি প্রক্রিয়া আছে বা যদি তারা প্রমাণ করতে পারে, এটা আমরা 2 নম্বরই করছি, মাথা পেতে নেব সমস্যাটা। নগরীর হালিশহর এলাকার আরেক প্রতিষ্ঠান ফোকাস অ্যাপারেলস বিডি লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ আরও স্পষ্ট। আল ইউসরা টেক্সটাইল লিমিটেডের নামে একটি ভুয়া সাবকন্ট্রাক্ট চুক্তিপত্র ব্যবহার করে প্রায় 19 টন আমদানিকৃত কাপড় কারখানা থেকে বের করে স্থানীয় বাজারে বিক্রি করার প্রমাণ মিলেছে তদন্তে, যদিও অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্টরা। আমাদের মাল আছে তো, আমাদের মালটা আমরা সাবকন্ট্রাক্টে দিচ্ছি, এটাই, আর কোনো কিছু না। চট্টগ্রাম ইপিজেড ভিত্তিক ফাল্গুন গ্রুপের জেএমএস গার্মেন্টসের বিরুদ্ধেও ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে অনুসন্ধানে। বন্ড সুবিধায় আনা কাঁচামালের মধ্যে হদিস নেই 9,500 টন ফেব্রিক্স, 5,000 টনেরও বেশি অ্যাক্সেসরিজ ও 67 টন প্যাকেজিং ম্যাটেরিয়ালস। এগুলো বিক্রি করে দেয়া হয়েছে খোলা বাজারে। অনিয়ম এখানেই শেষ নয়। প্রতিষ্ঠানটি রপ্তানি আয়ের প্রায় 118 কোটি টাকা দেশে ফেরত আনেনি। এর আগে 2020 সালেও শুল্ক ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান মডেস্ট গার্মেন্টসের বিরুদ্ধেও শুল্ক ও কর ফাঁকির অভিযোগ আছে। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকেই। এত সব অনিয়মের বিষয়ে এখন কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছে কাস্টমস ও বন্ড কমিশনারেট। তাদের যে মজুদটা থাকার কথা ছিল, আমাদের টিম যে সেরকম মজুদ পায়নি। ওনারা দলিলাতি জালিয়াতি করেছেন বেসিক্যালি, যেটা ধরেন ফাইলে উপস্থাপিত হয়নি বা আমাদের ক্ষেত্রে অনুমোদন হয়নি, ওইটাকে ওনারা অনুমোদিত হয়েছে এরকম উপস্থাপন করে বিভিন্ন শুল্ক স্টেশনে যে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রামে বর্তমানে 40 থেকে 42টি প্রতিষ্ঠান এফওসি সুবিধায় কাঁচামাল আমদানি করে। এর মধ্যে অন্তত 11টির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে কাস্টমস। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। যে ট্যাঙ্কে থাকার কথা কেবলই সমুদ্রের পানি, সেখানে মিলল রেকর্ডের চেয়ে কয়েক গুণ বেশি ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় 9 শ্রমিকের মৃত্যুর পেছনে এই গ্যাসের বিষক্রিয়াকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। এই বিষাক্ত গ্যাস নিঃসরণ না করে জাহাজ ভাঙা নিয়েই উঠেছে বড় প্রশ্ন, যার উত্তর খুঁজছে বিশেষজ্ঞ তদন্ত কমিটি। সৈয়দ তামিম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে 9 জনের প্রাণহানির পর আলোচনায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস, যা জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্ক ছিদ্র করার সময় বেরিয়ে গিয়ে আক্রান্ত করে শ্রমিকদের। বিশেষজ্ঞরা বলছেন, জৈব পদার্থ, স্লাস বা সামুদ্রিক পলি দীর্ঘদিন জমে পচে গেলে তৈরি হতে পারে হাইড্রোজেন সালফাইড। এছাড়াও রিসাইক্লিংয়ের বর্জ্য ব্যালাস্ট ট্যাঙ্কে রাখা হলে তা থেকেও উৎপন্ন হতে পারে এই বিষাক্ত গ্যাস, যাতে নিমিষেই ঘটে মৃত্যু। তাই দুর্ঘটনা এড়াতে জাহাজ বিচিং করার সময় সমস্ত হ্যাচ ও মেনহোল খোলা রাখতে হয়, যা এই জাহাজে করা হয়েছিল কিনা সেটি এখন বড় প্রশ্ন। যদি লং টার্ম আন্ডার উইদাউট এনি ভেন্টিলেশন থাকে এবং হিটের অবস্থায় পড়ে থাকে ফর কাপল অফ ইয়ার্স, সেখানে দেখবেন যে অটোমেটিক সেখানে যে অক্সিজেন ছিল পানির মধ্যে, সেই অক্সিজেন বিন ডিজলভ বাই ফর্মিং হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড ইটসেলফ ইজ এ লিথল ওয়েপন এবং জিরো অক্সিজেন কন্টেন্ট অলসো আনাদার লিথল ওয়েপন। সচরাচর দেখা যায় যে 10% থেকে 6%-এর মধ্যে ফার্স্ট ব্রিথিং এসে হি ডাইস, বিকজ তার ব্রেন কলাপস করে, তার হার্ট বন্ধ হয়ে যায়, তার মাসেল গেট স্টিফস। ক্লিনিংয়ে বিভিন্ন রিয়েজেন্ট ইউজ হয় এবং এলএনজির মধ্যে কিছু হাই সালফার কন্টেন্ট সেডিমেন্ট তৈরি হয়। যদি ওই ক্লিনিং ম্যাটেরিয়াল বা ক্লিনিং সেডিমেন্টগুলি যদি বাইরে ডিসপোজ অফ না করে যদি ব্যালাস্ট ট্যাঙ্ক বা ওই জাতীয় কোনো ট্যাঙ্কের মধ্যে ডাম্প করে, তাহলে পানির সাথে মিশে হাই কনসেন্ট্রেশনের সালফাইড হাইড্রোজেন সালফাইড তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। হাই ডেন্সিটি হাইড্রোজেন সালফাইড পিপিএম ইজ টু হাই, হাইলি টক্সিক, যার ফলে লো এক্সপোজারে কম সময়ের মধ্যে তার এফেক্টটা বেশি হয়েছে। দুর্ঘটনার পর ট্যাঙ্কের মুখের কাছে 10.8 ppm হাইড্রোজেন সালফাইড শনাক্ত করে বিস্ফোরক অধিদপ্তর, যা ভাটার সময় বের হয় 80 ppm পর্যন্ত। ক্লিনিং সার্টিফিকেট নেওয়া একটি জাহাজে
কিভাবে এমন মাত্রায় বিষাক্ত গ্যাসের অস্তিত্ব মিলল সেটির উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। ব্যালাস্ট ওয়াটার ট্যাঙ্কে গ্যাস থাকার উপস্থিতিটা সম্পূর্ণ সারপ্রাইজিং। একটা অ্যাক্সিডেন্টের কেস থেকে একটা অ্যাক্সিডেন্টের কেস ডিফারেন্ট। তো এই ধরনের ব্যালাস্ট ওয়াটার ট্যাঙ্কে যে গ্যাস তৈরি হবে এইটা কোনো কর্তৃপক্ষেরই জানা থাকার কথা না। বিস্ফোরক অধিদপ্তর একটা গ্যাস ফ্রি সার্টিফিকেট দিয়ে থাকে, সেটাও যে চেম্বারে দেওয়ার কথা সেই সব চেম্বারে দেওয়া হয়েছে। ব্যালাস্টিক ট্যাঙ্কগুলোতে ওয়াটার থাকে, ওয়াটারে সাধারণত কেমিক্যাল জাতীয় কোনো কিছু থাকে না, বা পেট্রোলিয়াম, অকটেন, ডিজেল এই ধরনের কোনো কিছু প্রোডাক্ট থাকে না। সেহেতু আসলে এটা আমাদের আওতাধীন পড়ে না, কিন্তু এটা সারপ্রাইজিংলি এখানে এটা বের হয়ে আসছে আর কি। এই জাহাজেরই কিন্তু প্রিভিয়াস একটা ব্যালাস্টিক ট্যাঙ্কি কিন্তু কাটা হয়েছে, সেটাতে ছিল না, জাস্ট এটার মধ্যে আবার চলে আসছে। সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাঙ্কে এমন বিষাক্ত গ্যাস থাকার নজির নেই আর। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে ট্যাঙ্ক পরিষ্কারের নথি, ভেন্টিলেশন রেকর্ড ও নিরাপত্তা ব্যবস্থার আসল চিত্র। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। সরকারি কেনাকাটার ইজিপি সিস্টেম পরিচালনায় চলছে একক কোম্পানির রাজত্ব। আওয়ামী লীগ আমলে 2010 সালে এই দায়িত্ব পায় দোহা টেক নিউ মিডিয়া, যার কর্ণধার সাবেক মন্ত্রী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি 4 মাসের জন্য ওপেন টেন্ডারের বদলে সিঙ্গেল সোর্সিংয়ে কাজ পেয়েছে দোহা টেক। ইজিপির নতুন প্রকল্পও তাদের দিতে গোপনে নেওয়া হয়েছে প্রস্তাব। মাহবুল ইসলামের প্রতিবেদন। আওয়ামী লীগের পর অন্তর্বর্তী সরকার, দোর্দণ্ড প্রতাপে রাজত্ব একটি কোম্পানির, নাম দোহা টেক নিউ মিডিয়া। আমার নাজমুল ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, যিনি প্ল্যানিংয়ে। সরকারি কেনাকাটার জন্য 2010 সালে চালু হয় ইলেকট্রনিক্স গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম ইজিপি। এতে সরকারের কোনো মন্ত্রণালয়ের যা কেনা প্রয়োজন সেটি উল্লেখ করে অনলাইনে টেন্ডার আহ্বান করে। ঠিকাদার প্রতিষ্ঠান সেখানে বিডিং করে কাজ নেয়। 2010 সালেই ইজিপি প্রকল্পের পুরো অনলাইন সিস্টেম পরিচালনার কাজ পায় দোহা টেক নিউ মিডিয়া। এরপর বিকল্প না থাকার কথা বলে আইনের উপধারায় বর্ণিত বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে বারবারই ইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে দোহা টেক নিউ মিডিয়াকে। অনুসন্ধানে জানা যায় কোম্পানিটির কর্ণধার ও চেয়ারম্যান সাবেক মন্ত্রী সালমান এফ রহমানের ঘনিষ্ঠ বন্ধু AKM শামসুদ্দোহা। আপনি যদি পসিবল হয় একটু কথা বলে নেন আপনার ডিরেক্টরের সাথে বা আপনাদের টিমের সাথে, স্যার কথা বলেছেন। অবাক করা বিষয় হলো অন্তর্বর্তী সরকারের আমলেও বদলায়নি পরিস্থিতি। তবে ওই সরকারের আমলে করা নিরীক্ষা প্রতিবেদন বলছে দোহা টেকের অধীনে ইজিপির সিস্টেমে বেশ কিছু নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী ডেটা ব্যাকআপ ও তথ্যের নিরাপত্তা নীতি যথাযথভাবে মানা হচ্ছে না। আমি সফটওয়্যার বানাই, আমি অপারেট করি, তাহলে তো ওটার ভিতরে আমি যাচ্ছি তাই করতে পারি। আপনি দেখতেও পাবেন না, বুঝতেও পারবেন না, এবং এটা যেহেতু অডিট করার যে ট্রেইলগুলো থাকে সেই ট্রেইলও তো আমি মুছে দিব, আপনি তো আর টেরই পাবেন না আমি কী করছি। যেহেতু ওনারা নিজেরা অপারেট করছে, ওনারা চাইলে এইটাকেও বাইপাস করতে পারে। মানে ব্যাকআপ থাকলেও ব্যাকআপ তো আমি ম্যানিপুলেট করেও আবার ব্যাকআপ নিতে পারি, যেহেতু ফুল কন্ট্রোল আমার কাছে আছে। সো ব্যাকআপ নিলেই যে কোনো ধরনের ম্যানিপুলেশনের বন্ধ হবে এটা নট নেসেসারি। যেহেতু ফুল কন্ট্রোল আমার কাছে আছে, ব্যাকআপ নেওয়ার আগেও আমি সব ঠিকঠাক করে আবার ব্যাকআপ নেব। বিএনপি সরকারও ওপেন টেন্ডারে না গিয়ে সিঙ্গেল সোর্স পদ্ধতিতে আবারও ইজিপি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে দোহা টেককেই। এখানেই শেষ নয়, এই ব্যবস্থা পাকাপাকি করতে নতুন প্রকল্পের অধীনে দোহা টেককে কাজ দিতে চেষ্টা করছে একটি পক্ষ। গোপনে কোম্পানিটির কাছে চাওয়া হয়েছে প্রস্তাব, যা গত 9 জুলাই জমাও দিয়েছে তারা। এসব বিষয়ে জানতে ঢাকার পল্টনে দোহা টেকের অফিসে যান স্টার নিউজের প্রতিবেদক। বক্তব্য না দিয়ে উল্টো সংবাদ সংগ্রহ না করতে প্রভাবশালী এক সংসদ সদস্যকে দিয়ে চাপ দেয়া হয়। আমি চট্টগ্রাম 7 আসনের এমপি হুমাম কাদের চৌধুরী, সারাদিন কাদের চৌধুরী সাহেবের ছেলে। আচ্ছা আচ্ছা, জি। কেমন আছেন আপনি? এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই। মাহবুব সাহেব, আপনাদের কোনো টিম বোধহয় দোহা থেকে গিয়েছে, জানতে পারি কেন? দোহা থেকে আমি নিজে এসেছি। হ্যাঁ, কেন এসেছেন? আমি মূলত হচ্ছে একটা নিউজের বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে অ্যাবসলিউটলি নো নিড টু ডু এনি অফ দিস। আপনারা এখান থেকে রওনা হয়ে যান। বিকজ আপনাদের ম্যানেজিং ডিরেক্টরের নামটা জানতে পারি? আমাদের তো বাবু ভাই আছেন। বাবু ভাই আছে? ঠিক আছে, আমি বাবু ভাইয়ের সাথে কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইজিপি ব্যবস্থার সরকারি কর্তৃপক্ষ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি BPPA। পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি ভবন থেকে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে মাত্র 25 জন কর্মকর্তা কর্মচারী দিয়ে।
সরকারি লোকবলের এই সংকটকে সুযোগ হিসেবে নিয়েছে দোহাটেক নিউ মিডিয়া। সরকারি ওই অফিসেই তাদের ৭৭ জন কর্মী কাজ করছে। পুরো কার্যক্রমটা এবং পুরো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটাকে একটা বেসরকারি সংস্থার হাতে জিম্মি করে দেওয়াটা বড় ধরনের ঝুঁকি। এটা অনেক আগেই সরকারের হাতে হস্তান্তর করার কথা ছিল। বারবার দোহাটেককেই কাজ দেওয়ার কারণ জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মুখোমুখি হয় স্টার নিউজ। যেহেতু অনেকগুলো জিনিস আগের সরকারের আমলে হয়েছে এবং একটা মানে প্রযুক্তিগত একটা বিষয়কে রাতারাতি শিফট করা যায় না, কারণ এটা অলরেডি চলমান আছে। কিন্তু আমরা এই বিষয়ে করণীয় বিষয় নিয়ে আমরা এক্সপার্টদের সাথে কথা বলছি। কিন্তু অলরেডি 4 মাসের জন্য দোহাটেকের সঙ্গে গোপনভাবে একটা চুক্তি হয়েছে। না, এগুলো আসলে আইনসম্মত হয়েছে। যে সমস্ত কাজ এখানে চলমান আছে, সেই চলমান কাজকে চলমান রেখেই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। জানা গেছে ইজিপির অনলাইন সিস্টেম পরিচালনার দায়িত্ব আবারও দোহাটেক মিডিয়াকে দেওয়ার নথিপত্র এরই মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে জমা পড়েছে, যা এখন অনুমোদনের অপেক্ষায়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। মানিকগঞ্জে খরচের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দলিল লেখকদের বিরুদ্ধে। হরিরামপুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল প্রতি নেওয়া হচ্ছে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত। গত 2 মাসে তাদের পকেটে গেছে প্রায় 15 লাখ টাকা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার। মানিকগঞ্জের হরিরামপুর সাব রেজিস্ট্রি অফিসে টাকা নিয়ে দলিল লেখকের সঙ্গে এই টানাহেঁচড়া। দলিল ও জমি সংক্রান্ত সব কাজের ফি ব্যাংকিং মাধ্যমে জমা হলেও কাঞ্চনপুরের কৃষক আবুল কালামের কাছে নির্ধারিত খরচের বাইরে টাকা চাওয়ায় এই বাদানুবাদ। রেজিস্ট্রি করছি 1 লাখ টাকা, দলিল 15,000 টাকা নিছে। তখন বললাম যে এত টাকা কেন? বলে যে খরচ আছে, খরচ আছে। আবুল কালামের মতো একই অভিযোগ অফিসটিতে আসা প্রায় প্রতিটি সেবা প্রত্যাশীর। তাদের অভিযোগ, সমিতির চাঁদা, অফিস খরচ সহ নানা খাত দেখিয়ে প্রতি দলিলে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ফি আদায় করছেন দলিল লেখকরা। বিভিন্ন ধরনের আয়কর বা তাদের সমিতি খরচ, অফিস খরচ দিয়ে আমাদের কাছ থেকে এই বা 6.5 লাখ টাকার জমিতে 60,000 টাকা আমাদের কাছ থেকে নিছে। বিভিন্ন খাত দেখায় না, কিন্তু কোনো সুনির্দিষ্টই বলে না অমুক খাতে এত টাকা দিতে হবে, অমুক খাতে এত টাকা দিতে হবে। এইখানে কোন খাতে কত টাকা দিতে হবে, সরকারে কত টাকা নেয়, এর কোনো মোহরেরা কোনো তথ্য আমাদেরকে দেয় না। গত 2 মাসে হরিরামপুর সাব রেজিস্ট্রি অফিসে 502টি দলিল সম্পন্ন হয়েছে। প্রতি দলিলে গড়ে 3,000 টাকা অতিরিক্ত আদায় হলে যার পরিমাণ দাঁড়ায় প্রায় 15 লাখ টাকা। তবে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন দলিল লেখকরা। মোহরির খরচ, কাগজপাতি টাইপ করে তাই দাম দেয়, আমরা মজুরি নেই। জোর করে এটা দিন লাগবো তা না, খুশি হয়ে যে 1,000 দিল, 2,000 দিল। এ বিষয়ে সাব রেজিস্ট্রি অফিসে সংশ্লিষ্টদের বক্তব্য না পাওয়া গেলেও জেলা রেজিস্ট্রার বলছেন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এরকম কোনো অভিযোগ আমার কাছে নাই। যদি এরকম কোনো অভিযোগ আসে সুনির্দিষ্টভাবে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হরিরামপুর সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত দলিল লেখক আছেন 14 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 2005-এর আজকের দিনে একযোগে কেঁপে উঠেছিল দেশের 63টি জেলা। ঘণ্টার ব্যবধানে বিস্ফোরিত হয়েছিল 500-র বেশি বোমা। তবে 21 বছর পরও শেষ হয়নি মামলার বিচারিক কার্যক্রম। অনেক মামলা এখনও আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। পাশাপাশি ওই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেক আইনজীবী। 17 আগস্ট 2005 দেশের 63 জেলায় প্রায় 450 জায়গায় একযোগে চালানো হয় বোমা হামলা। লক্ষ্য ছিল আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস থেকে শুরু করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়। তখন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ছিলেন শাহজাহান সাজু। জানাচ্ছিলেন সেদিনের অভিজ্ঞতা। চিটাগাং কোর্টটা তো পাহাড়ের উপরে, তা আমরা নিচে থেকে পাহাড়ের উপরে উঠতেছি কোর্টে। তো ওঠার পথে মাঝামাঝি জায়গায় বোমাবাজির যে আলামত সেটা আমরা দেখলাম। সেই বোমার স্প্রিন্টার বিভিন্ন আশেপাশের যে বিল্ডিংগুলোতে লাগলো। ওই হামলায় 2 জন নিহত হন এবং আহত হন 200-র বেশি মানুষ। পুলিশের তদন্তে উঠে আসে এতে জড়িত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি। ওই সিরিজ বোমা হামলায় 242 জনকে আসামি করে সারা দেশে মামলা হয় 159টি। অভিযোগপত্রে আসামির সংখ্যা দাঁড়ায় 1121 জনে। এর মধ্যে শতাধিক মামলার বিচার শেষ হয়েছে বিচারিক আদালতে।
রায়ে 350 জনের বেশি আসামির হয় নানা মেয়াদে সাজা। জেএমবি প্রধান আব্দুর রহমান সহ 27 জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। এরই মধ্যে 8 জনের দণ্ড কার্যকর হয়েছে। 349 জনকে অব্যাহতি ও খালাস পেয়েছেন 358 জন। তবে মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা বলছেন অনেক ক্ষেত্রেই আসামিদের দায় স্বীকার করে দেয়া জবানবন্দির উপর নির্ভর করেই রায় দিয়েছেন বিচারিক আদালত। আপনি একজনকে নিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে টর্চার করলেন এবং আপনার তাকে পরে কোর্টে এনে হাজির করলেন, সে 15 দিনের মাথায় ওই কনফেশনটা রিট্রাক্ট করলো। আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে রিট্রাক্টেড কনফেশনের উপর ভিত্তি করে সাজা দিতে হলে এইটার করবোরেটিং আরও কিছু সাপোর্টে আরও কিছু এভিডেন্স লাগবে, যেগুলো ক্রেডিবল এভিডেন্স এবং যেগুলো লিগ্যাল এভিডেন্স, সাবস্টেন্টিভ এভিডেন্স। অথচ ওই মামলায় ওই কনফেশনটুকু ছাড়া আর কিছুই নাই। এদিকে বিশ্লেষকরা বলছেন জঙ্গিবাদ মাথাচাড়া দিলেই তাদের নিজেদের সুবিধা মতো ব্যবহার করে নানা গোষ্ঠী। তাদের অভিমত ওই সিরিজ বোমা হামলার ঘটনাও তখনকার বিএনপি সরকারকে চাপে ফেলতে ঘটানো হয়েছিল। আমি বলবো যে সেই সময়কার সরকারের গোয়েন্দা সংস্থাগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছিল এগুলোকে ট্রেস করতে। তারা কোনো ট্রেসই করতে পারেনি। এই যে বোমার গায়ে মানে লেবেলগুলো যেগুলো পাওয়া গিয়েছিল, এগুলো ছবি আমরা পেয়েছিলাম যে এগুলি একটি প্রতিবেশী দেশের একটা জায়গা থেকে তৈরি, ঝাড়খণ্ড গোমিয়ার মানে সিগনেচার ছিল। তো এইগুলোতে বোঝা যাচ্ছিল যে কোনো একটা জায়গা থেকে এই জিনিসগুলোকে মানে চালানো হচ্ছে। বোমা উদ্ধারের সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে 17ই আগস্টের সমন্বিত হামলার মতো একই ছকে গাথা বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন এখনই সতর্ক না হলে আছে বড় ক্ষতির শঙ্কা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির পক্ষে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই যুক্তিতর্কের শুনানি হবে। যুক্তিতর্ক পেশ করবেন আসামিদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা। এর আগে গত 12 আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেখানে ওবায়দুল কাদের সহ 7 আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদনও করেন চিফ প্রসিকিউটর। এরপর শুরু হয় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে যুক্তি খণ্ডন করবে রাষ্ট্রপক্ষ। এরপর মামলাটি রায়ের দিকে গড়াবে। গ্যাস সরবরাহ পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। যাচ্ছি তার কাছে। মাঝার, গ্যাসের চাপ কি এই মুহূর্তে কিছুটা বেড়েছে কিনা এবং পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? আলিফ, আজকে আমরা সকালে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আসলাম যে কী অবস্থা দেখার জন্য। তবে দেখলাম যে প্রায় সিএনজি ফিলিং স্টেশনেই গ্যাস সরবরাহ হচ্ছে। যে সমস্ত সিএনজি ফিলিং স্টেশন আসলে যখন পূর্ণ সংকট ছিল, এফএসআরইউ পুরোপুরি বন্ধ ছিল, তখনও কিছুটা আসলে তারা সরবরাহের চেষ্টা করেছিল। তবে এখন কিছুটা সরবরাহ বেড়েছে। তবে যেহেতু এখনও পর্যন্ত এফএসআরইউ টার্মিনাল পূর্ণভাবে মেরামত হয়নি, সেখানে সম্পূর্ণ তাদের যে দুইটা টার্মিনাল একসাথে সম্পূর্ণভাবে যে গ্যাস এলএনজি সরবরাহ করার কথা ছিল, সেটি যেহেতু এখনও শুরু হয়নি। গ্যাস ফিলিং স্টেশনে, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখনও পর্যন্ত কিন্তু সেই যে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি সেটা এখনও পর্যন্ত ফেরেনি। তবে এখনও আমরা দেখছি যে বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে বেশ গাড়ির দীর্ঘ লাইন আছে। যারা এখানে আসলে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ করছে তাদের সাথে যদি একটু কথা বলি তাহলে আরেকটু ভালো জানতে পারবো। যে ভাই, একটু বলবেন আজকের পরিস্থিতি কি, কত চাপ আছে? আজকে আছে 100-120। 100-120? স্বাভাবিক তো 200, তাই না? স্বাভাবিক 200। মানে 200 পর্যন্ত কি কখনোই পৌঁছায় না, রাতে বা সন্ধ্যায়? না না না, এরকমই থাকে? এরকমই থাকে। গত 4-5 দিনেও কি একটু বাড়ে নাই? না, বাড়ে নাই। আসলে এখানে যে কাজ করছিলেন তিনি বলছেন যে ওনাদের যেই ডিসপেন্সার আছে, যে ডিসপেন্সারে গাড়িতে সরবরাহ করা হয়,
সেইটাতে ওনারা 200 পর্যন্ত অর্থাৎ 3000 PSI পর্যন্ত তাদের একটা মানদণ্ড আছে, সেইখানে তারা স্বাভাবিক চাপ ধরেন। তার চাইতে 80 কিংবা 100 কম যারা চাপ পাচ্ছেন। গত 4-5 দিনেও স্বাভাবিক হয়নি, যদিও এক্সিলারেট এলএনজি আংশিক তাদের মেরামত শেষে গ্যাস কিছুটা সরবরাহ শুরু করেছে, তবে সিএনজি ফিলিং স্টেশনে কিন্তু আশানুরূপ তেমন ধরনের আসলে প্রভাব পড়েনি। আলিফ, মাঝার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ। তীব্র তাপপ্রবাহের সাথে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাটের ফলে অন্ধকারের মধ্যে গরমে ছটফট করছে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা, অথচ 27 বছর ধরে ফেলে রাখা হয়েছে দামি জেনারেটর। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে রোগীদের দুর্ভোগ ভোগান্তির চিত্র তুলে ধরেছেন হেদায়েতুল ইসলাম বাবু। লোডশেডিং মানেই অন্ধকার নেমে আসে হাসপাতালের করিডোরে। হাত পাখায় রোগীদের বাতাস দেওয়ার আপ্রাণ চেষ্টা স্বজনদের। গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে এই দুর্ভোগ ভোগান্তি নতুন নয়। জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে ছোট দুটি জেনারেটর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও কমছে না দুর্ভোগ। এত গরম দিনে সিএন মানুষরা টিকতে পারবে, আর শিশু বাচ্চারা কিভাবে টিকবে? 1-1.5 ঘন্টা পরে যাবি কারেন্ট, এটা মিস নেই। এরকম মানুষ থাকে মেডিকেলে। সেই তাপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে, বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুদের। তার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে হিট স্ট্রোক হতে পারে। বিদ্যুৎ বিভ্রাটের পর আলো নেই, নেই বাতাসের কোনো ব্যবস্থা, তাই চরম দুর্ভোগে পড়তে হয় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং স্বজনদের। হাসপাতালের বিছানা, বারান্দা, এমনকি করিডোরে এভাবে অন্ধকারের মধ্যেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের, অথচ দামি জেনারেটর পড়ে আছে অচল হয়ে। অথচ হাসপাতাল ভবন সংলগ্ন এই ঘরে তালাবদ্ধ অবস্থায় 27 বছর ধরে পড়ে আছে শক্তিশালী জেনারেটর। স্থানীয়রা বলছেন স্থাপনের পর 1 মিনিটের জন্যও তা চালু করা হয়নি। আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত এই জেনারেটর রুমটা চালু হওয়া দেখিনি, এবং এই জেনারেটর রুমে আসলে জেনারেটর আছে, চলে কিনা, ভিতরে কি আছে না আছে সেটাও আমরা জানি না, কখনো খুলতেও দেখি নাই, ভিতরে কি আছে না আছে আমরা সেটাও জানি না। শুনছিলাম যে ঘন্টা নাকি 18 লিটার তেল লাগে, আমি বুঝি না, আমার মনে হয় বিল টিল আমার মনে হয় উঠাই খায় ওরা। ঠিকই জেনারেটর বিল আসে, কিন্তু চালু তো হচ্ছে না আজ পর্যন্ত। কি কারণে এটা চালু করতে পারতেছে না, এটা আমাদের জানার বাহিরে আর কি। তবে এটা দ্রুত চালু করলে সাধারণ রোগী এবং কর্তৃপক্ষ তারা সকলেই এটার একটু সুবিধাটা পায় আর কি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 100 কেভিএ ক্ষমতা সম্পন্ন জেনারেটরটি চালাতে প্রতি ঘন্টায় প্রয়োজন হয় 25 লিটার ডিজেল। 100 শয্যা থেকে হাসপাতালটি 250 শয্যায় উন্নীত হলেও বছরে 4 লাখ টাকার বেশি মেলে না ডিজেলের বরাদ্দ। কয়েকদিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার এখানে এসেছিলেন, এবং এখানকার কি কি সমস্যা রয়েছে তিনি সেগুলো আমাদের কাছ থেকে নোট নিয়েছেন, এবং সেগুলোর সমাধানের ব্যাপারে, দ্রুত সমাধানের ব্যাপারে উনি আন্তরিকভাবে আশ্বাস দিয়েছেন। সম্প্রতি হাসপাতালের নতুন ভবনে 500 কেভিএ ক্ষমতা সম্পন্ন আরও একটি নতুন জেনারেটর স্থাপন করা হলেও সেটি চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গরমে প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ এখানে নিত্যসঙ্গী। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কলকারখানা। নওগাঁয় বিদ্যুতের অভাবে দিনের বড় একটা সময় বন্ধ থাকছে চাল কল। এতে ধান সিদ্ধ, শুকানো ও ছাঁটাই ব্যাহত হয়ে কমেছে চালের উৎপাদন। পাশাপাশি বিদ্যুৎ সংকটে হিমাগারে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ ইসলাম। চলছে না মেশিন, থেমে আছে উৎপাদন। ঘন্টার পর ঘন্টা অলস পড়ে আছে রাইস মিলের যন্ত্রপাতি। ধান সিদ্ধ থেকে শুরু করে শুকানো, ছাঁটাই, প্রতিটি ধাপেই প্রয়োজন বিদ্যুৎ, কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে পুরো উৎপাদন প্রক্রিয়া। লোডশেডিং যত বাড়বে তত প্রোডাকশনের সমস্যা হবে এবং মেশিনপত্র নষ্ট হবে। মিলারদের অভিযোগ, দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন কমেছে প্রায় 30 থেকে 35%। ধান একটি পচনশীল দ্রব্য, যদি টাইম টু টাইম যদি আমরা বিদ্যুৎ সরবরাহ না করতে পারি, ধান পচে নষ্ট হয়।
শুধু চালকল নয়, বিদ্যুতের অভাবে হিমাগারগুলোতে রাখা আলু পচে যাচ্ছে। বিশেষ করে আসছে মৌসুমে আবাদের জন্য রাখা বীজ আলু নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত চাষিরা। আর আলু স্টোরে রাখার কারণে যে ভালো জানা হয়, এই বিদ্যুতের কারণে যে এই বীজগুলো নষ্ট হচ্ছে, পরবর্তীতে আলু পাবে না। জেনারেটর দেওয়া তো ঠিক মতো মেকআপ দিতে পারে না, তাতে আলু নষ্ট হচ্ছে। এই আলুগুলো নষ্ট হলে কৃষক এক সময় বীজলিয়া বিপাকে পড়বে। কর্মকর্তারা বলছেন পিক আওয়ারে নওগাঁয় বিদ্যুতের চাহিদা প্রায় 260 মেগাওয়াট। এর বিপরীতে গ্রিড থেকে মিলছে মাত্র 60 থেকে 65%। আমাদের পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই, যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে আমাদের দিতে হয়। অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়, যে জায়গাটা বন্ধ করে ওইটা তখন লোডশেডিংয়ের আওতায় দেয়। খাদ্যপণ্যের সরবরাহ ও কৃষি অর্থনীতি সচল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ সংশ্লিষ্টদের। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। রাতভর ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে জানাতে নগরীর শান্তিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল হক। যাচ্ছি তার সঙ্গে। ইমদাদ, ঠিক জলাবদ্ধতার সবশেষ চিত্র কেমন দেখছেন এবং নগরীর কোথায় কোথায় আসলে ভোগান্তি সবচেয়ে বেশি? নিশ্চয়ই আপনি আমার পিছনেই জলাবদ্ধতার বর্তমান অবস্থার চিত্রটি দেখতে পাচ্ছেন। আমি শান্তিবাগ এলাকায় আছি এবং শুধুই শান্তিবাগ এলাকায় নয়, আশপাশের বিভিন্ন এলাকায় আগ্রাবাদ, হালিশহর, মুরাদপুর সহ চকবাজার, বাকুলিয়া, যে জায়গাগুলোতে আসলে ভারী বৃষ্টিপাত হলে পানি ওঠে, এবারও আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমি একটু তথ্য জানাতে চাই যে গতকালকে রাত থেকে যে ভারী বর্ষণ হয়েছে, চট্টগ্রামের নগরীর যে আবহাওয়া অফিস আছে এর তথ্য হচ্ছে সকাল 9টা পর্যন্ত মোট 81 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর পতেঙ্গা যে আবহাওয়া অফিস, সেই আবহাওয়া অফিসের তথ্য বলছে যে আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্তই প্রায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গতকালকে সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত মোট 24 ঘন্টায় এই বৃষ্টিপাতের পরিমাণ 189 মিলিমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন যে কম সময়ে আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং একই সাথে চট্টগ্রামের আরেকটি বিষয়, যেহেতু সাগর উপকূলীয় এলাকা এবং সাগর তীরবর্তী জনপদ, যার কারণে এই যে ভারী বৃষ্টিপাতের সাথে যদি জোয়ার যোগ হয়, সেক্ষেত্রে আসলে যে শহরের পানি বা নগরের পানি খাল দিয়ে, নালা দিয়ে, নদী, তারপর সাগরে যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। কারণ একই সাথে বৃষ্টিপাত যখন হয় এবং একই সাথে সাগরেও যদি জোয়ার হয়, সেক্ষেত্রে নগরীর পানিগুলো নামতে যদি না পারে, সেক্ষেত্রে আসলে এই জলাবদ্ধতার দুর্ভোগটি তৈরি হয়। আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি যে আজকে সকাল 10টা 6 মিনিট থেকে জোয়ার শুরু হয়েছে, অর্থাৎ এখন কিন্তু জোয়ার চলছে এবং এই জোয়ার দুপুর 1:40 পর্যন্ত চলবে এবং এই সময় পর্যন্ত কিন্তু নগরীর যে পানি সেটি আসলে সরার সুযোগ নেই। সেক্ষেত্রে সময় যত গড়াবে, বৃষ্টিপাত যদি আরও বেশি বাড়ে, সেক্ষেত্রে এই শহরে জলাবদ্ধতা, যে নগরীর বিভিন্ন জায়গাগুলোতে যে পানি উঠেছে সেটি কমবে তো না, বরং সময় যত যাবে তত বাড়বে। তো এই যে বাস্তবতা, এর সাথে আসলে যেটি যোগ হয়েছে যে নগরীর বিভিন্ন খাল নালাগুলোতে মানুষ ময়লা আবর্জনা ফেলার কারণে কিন্তু পানি সবসময় নামতে না পারার কারণে আসলে পানি উঠে জলাবদ্ধতা তৈরি হয়। তো এই ছিল চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির এখন পর্যন্ত সবশেষ। ইমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী ইমদাদুল হক জানাচ্ছিলেন চট্টগ্রামের শান্তিবাগ এলাকা থেকে জলাবদ্ধতার সবশেষ খবরাখবর। 2020 সালে শুরু হয়েছিল নির্মাণ কাজ। 2 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়েছে 6 বছর। প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে 2 দফা। এরপরও খুলনার ভৈরব সেতু নির্মাণ কাজের অগ্রগতি মোটে 20%। সেতুটি নির্মাণ কাজ শেষ হলে রাজধানীর সঙ্গে দূরত্ব কমার পাশাপাশি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দৌলতপুর যুক্ত হবে দিঘলিয়ার সঙ্গে। চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি। খুলনার ভৈরব নদ, এক পাড়ে দৌলতপুর, আরেক পাড়ে দিঘলিয়া। 2 পাড়ের মানুষের চলাচলের মাধ্যম একটিমাত্র ফেরি। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 1.3 কিলোমিটার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, সংযোগ সড়ক সহ যার দৈর্ঘ্য 3 কিলোমিটার। ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশের পর 2020 সালে শুরু হয় নির্মাণ কাজ। এরপর পেরিয়ে গেছে 6 বছর। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2 দফা। এরই মধ্যে শেষ হয়েছে 2য় দফার মেয়াদও। যথারীতি আবেদন করা হয়েছে 3য় দফার মেয়াদ বাড়ানোর। সময় 2 দফা বাড়ানোর পরও দুতীরে দৃশ্যমান মাত্র কয়েকটি খুঁটি।
সেতু নির্মাণে অগ্রগতি মোটে 20%। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। একটা ফেরি আছে, নামে মাত্র ফেরি, তা ঠিক মতন চলাচল করে না। ফেরির জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, তার জন্য দেখা যায় ঘাটেই রুগী মারা যাচ্ছে। ব্রিজটা হলে আমাদের খুলনার সাথে যোগাযোগটা খুব ভালো হবে আর কি। ওপারেতে গাড়িগুলো আসবে, এপারে যে সমস্ত মাল জিনিস লাগে সব ট্রাকে আসতে পারবে, এজন্য সুবিধা হবে। সেতুটির নির্মাণ শেষ হলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দৌলতপুরের সঙ্গে যুক্ত হবে দিঘলিয়া। সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, যার প্রভাব পড়বে কৃষি ও বাণিজ্যে। দীর্ঘ কালক্ষেপণ এর মানে যেমন নির্মাণ ব্যয় বাড়ে, নির্মাণের যে গুণগত মান সেটাও কিন্তু ঠিক থাকে না। কর্তৃপক্ষের দাবি, নির্মাণ কাজে ধীরগতির কারণ ভূমি অধিগ্রহণ ও নকশা পরিবর্তনজনিত জটিলতা। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশা সড়ক ও জনপদ বিভাগের। রেল লাইনের উপর দিয়ে যখন ব্রিজটা ক্রস করছে তখন কিছু জটিলতার কারণে আমাদের স্টিল স্ট্রাকচার করা লাগছে। মূলত এই কারণেই আমাদের পুরো ব্রিজের যে কনস্ট্রাকশন পিরিয়ড এটা বেড়ে গেছে। 2029-এর মাঝামাঝি আমরা এটা দিয়ে পুরোপুরি গাড়ি চালাতে পারবো। ভৈরব সেতুর নির্মাণ শেষ হলে খুলনার সঙ্গে ঢাকার দূরত্ব কমবে প্রায় 50 কিলোমিটার। এছাড়া সড়ক যোগাযোগের সম্ভাবনার দ্বার খুলবে খুলনার পার্শ্ববর্তী আরও কয়েকটি জেলার। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা। সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ির একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। আতঙ্ক নিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে রোগীদের, দাবি দ্রুত সংস্কারের। সংশ্লিষ্টরা দিচ্ছে নতুন ভবন নির্মাণের আশ্বাস। হাসপাতাল চত্বর নয়, এ যেন ময়লা আবর্জনার ভাগাড়। ভেতরের অবস্থা আরও বেহাল। জরাজীর্ণ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন। দেয়ালে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের প্লাস্টার। এমন পরিবেশেই চলছে চিকিৎসা সেবা। যে কোনো মুহূর্তে রয়েছে দুর্ঘটনার শঙ্কা। আমরা সুস্থ হওয়ার জন্য আসছি এখানে, তো ভয় লাগছে যে দেওয়াল ভাঙার জন্য। ভর্তি করার পর ডাক্তার আসে না, চালান দিছি। ভবনটি নির্মাণের পর পেরিয়েছে 39 বছর। এরপর আর লাগেনি সংস্কারের ছোঁয়া। তারপরও রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। প্রেশার অনেক বেশি হয়, দুইজনে মানে সামলানো কষ্ট হয়ে যায় আর কি। আমাদের কোয়ার্টারগুলো একটু ভূমিকম্প হলে আমাদের বিল্ডিংগুলো খসে খসে পড়ে। যদিও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন তৈরির আশ্বাস দিলেন সিভিল সার্জন। গত সপ্তাহে এটার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের অনুমোদন হয়েছে। তখন নতুন ভবন নির্মাণের কার্যক্রম, অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু হবে। তারপর হয়তো বা এটার জরাজীর্ণ আমাদের এখন যে কার্যক্রম চলছে সেটা হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। 31 শয্যা বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল এটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কোনো চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার মেয়াদ। গত 17 জুন দুদেশের মধ্যে সই হওয়া সমঝোতায় বলা হয়েছিল আলাপ আলোচনার মাধ্যমে 60 দিনের মধ্যে চুক্তিতে পৌঁছাবে দুদেশ, কিন্তু তা আর হয়নি। নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে কোনো পক্ষই আগ্রহী নয়। কয়েক সপ্তাহ ধরে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার বলেছেন চুক্তির মেয়াদ আর বাড়াবে না ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালী নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। যদিও এ নিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের কর্মকর্তারা ইরানের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রেখেছেন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় হিন্দুদের বিখ্যাত তীর্থস্থান তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 4 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর 4:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় হোটেলের প্রায় সবাই ঘুমিয়েছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে তার আগেই ধোঁয়া ও আগুনে পুড়ে পুণ্যার্থীদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর হোটেলটি সিলগালা করে দিয়েছেন জেলা প্রশাসন। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে 5তলা ভবনের নিচ তলায় হোটেলের রিসেপশনে এই আগুনের সূত্রপাত। এসি সুইচে প্রথম আগুন দেখতে পান হোটেলের অতিথিরা, কিন্তু অগ্নিকাণ্ডের পরেও ফায়ার অ্যালার্ম বাজেনি বলে অভিযোগ তাদের। শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে তারাপীঠে ব্যাপক পুণ্যার্থীর সমাগম হয়। হোটেলগুলোতে রাত কাটান অনেক পুণ্যার্থী। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার 5 বছর পর এবার ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করেছে তালেবান সরকার। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালু এবং দেশের খনিজ সম্পদে বিনিয়োগের প্রস্তাব দেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট জানিয়েছে, চরম মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদ প্রতিরোধে ব্যর্থতা ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গের কারণে স্বাভাবিক সম্পর্কের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এছাড়া বাগরাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণ এবং ফেলে আসা অস্ত্র ফেরত সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে তালেবান। রাশিয়া ও চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ালেও নারী শিক্ষায় নিষেধাজ্ঞা ও কট্টর নীতির কারণে বৈশ্বিকভাবে এখনও বিচ্ছিন্ন তালেবান সরকার। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।